আসসালামু আলাইকুম। এই পার্টে আমরা আসলে বায়ো অ্যাভেইলেবিলিটি নিয়ে পড়তে চাচ্ছি। বায়ো অ্যাভেইলেবিলিটি জিনিসটা আসলে কি? জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। এটা ভাইভাতে যথেষ্ট ইম্পর্টেন্ট এবং আ খুব জিজ্ঞেস করা হয় আরকি। তো বায়ো অ্যাভেইলেবিলিটি আমরা যদি বুঝতে হয়, জিনিসটা হচ্ছে আমাদের বডিতে আ একটা ড্রাগ গ্রহণ করলাম। এর কি হয়? এই ড্রাগটা বডিতে আ এটা আমাদের স্টোমাকে যাবে। যদি ওরালি নিই তাহলে স্টোমাকে যাবে। স্টোমাকে যাওয়ার পর এটা যদি ট্যাবলেট হয় তাহলে ডিসইন্টিগ্রেশন হবে, ডিসোলিউশন হবে। ক্যাপসুল হলে শুধু ডিসোলিউশন হবে। এরপর এটা পাকস্থলী থেকে এটা ক্ষুদ্রান্তে যাবে, ডিউওডেনামে যাবে, জেজুনামে যাবে, তো আইলিয়ামে যাবে। তো ডিউওডেনাম, জেজুনাম, আইলিয়ামে এই ৩ টা পার্টে যে মেইনলি এটা কি হয়? ডিউওডেনামে এটা বিভিন্ন এনজাইমের মাধ্যমে বিক্রিয়া করার চেষ্টা করবে, একে ড্যামেজ করার চেষ্টা করবে, একে ছোট, ছোট টুকরায় পরিণত করবে। হ্যাঁ? জেজুনামে এবং আইলিয়ামে এটা এটা অ্যাবজর্ব হয়ে যাবে। এখন অ্যাবজর্ব হয়ে এটা কোথায় যাবে? অ্যাবজর্ব হয়ে ভিলাইয়ের মাধ্যমে এটা ব্লাডে চলে যাবে। এখন ব্লাডে কি ডিরেক্ট ব্লাডে চলে গেল মানে কি আমাদের প্রত্যেকটা সেলে এখন চলে যাবে? না, সেলে যাবে না। এটা আগে রিফাইন হবে। রিফাইন হবে বলতে রিফাইন হবে এবং আম আমাদের লিভার এটা দেখবে যে এর মধ্যে যথেষ্ট পরিমাণ জিনিসপত্র আছে না কম আছে, বেশি আছে না কম আছে। বেশি থাকলে এটা কমায় রাখবে আর কম থাকলে বাড়ায় রাখবে। এটা হওয়ার জন্য লিভারে যাবে। লিভারে কিসের মাধ্যমে যাবে? পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল ভেনের মাধ্যমে যাবে। এই পোর্টাল ভেনের মাধ্যমে এই ড্রাগের ছোট, ছোট পার্টগুলা বা এই যে ছোট, ছোট সূক্ষ্ম কণাগুলা এখন এগুলো লিভারে যাবে। লিভারে যেয়ে লিভার দেখবে যে এটা তো আমার শরীরের অংশ না, এটা বাইরের অংশ বা এটা আমার শরীরের নিজস্ব পার্ট না বা শরীরের কোনো পুষ্টি উপাদান না। তো ওকে ড্যামেজ করার চেষ্টা করবে। তো ড্রাগটা যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে ড্যামেজটা খুব কম হবে বা হবে না বললেই চলে। আর যদি অ্যাক্টিভ হয় তাহলে ড্রাগের ড্যামেজটা বেশি হবে। এখন এই ড্যামেজ হওয়ার যতটুকু ড্যামেজ হলো সেই ড্যামেজ অংশটাকে আমরা বলি ফার্স্ট পাস ইফেক্ট বা ফার্স্ট পাস মেটাবলিজম। এই ফার্স্ট পাস মেটাবলিজমের কারণে ড্রাগের ১০০% একটা ড্রাগ ১০০ গ্রাম একটা ড্রাগ দিলাম বা ১০০ মিলিগ্রাম ১০০ গ্রাম তো না, ১০০ গ্রাম অনেক বেশি। ১০০ মিলিগ্রাম একটা ড্রাগ দিলাম, সেই ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে দেখা যাচ্ছে 10 মিলিগ্রাম গেল। তাহলে ৯০ মিলিগ্রাম যেটা সেটাই হচ্ছে নষ্ট হয়ে গেল ৯০ মিলিগ্রাম। এটাই হচ্ছে ফার্স্ট পাস ইফেক্ট। আর যে 10 মিলিগ্রাম আমরা পেলাম সিস্টেমিক সার্কুলেশন, ওরালে আমরা নিলাম, নেওয়ার পর সিস্টেমিক সার্কুলেশন যতটুকু পেলাম সেটাই হচ্ছে বায়ো অ্যাভেইলেবিলিটি। তো বায়ো অ্যাভেইলেবিলিটি ডেফিনিশন তো এইভাবে বললে হবে না। ডেফিনিশন আমাদেরকে ইংরেজিতে বলতে হবে, বায়ো অ্যাভেইলেবিলিটি ইজ দ্য পার্সেন্টেজ অর ফ্র্যাকশন অফ অ্যাডমিনিস্ট্রেটেড ড্রাগ রিচিং সিস্টেমিক সার্কুলেশন ইন আনচেঞ্জড ফর্ম ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেশন বাই অ্যানি রুট। যে কোনো রুটে দিলাম, দেওয়ার পর এটা ড্রাগটার কতটুকু পার্ট বা কতটুকু অংশ আনচেঞ্জড অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে গেছে সেটাই হচ্ছে বায়ো অ্যাভেইলেবিলিটি। বায়ো অ্যাভেইলেবিলিটি ইজ দ্য পার্সেন্টেজ অর ফ্র্যাকশন অফ অ্যাডমিনিস্ট্রেটেড ড্রাগ reaching systemic circulation in unchanged form following administration by any route. আচ্ছা, অ্যাবজর্পশন অফ ড্রাগের অ্যাবজর্পশন সাধারণত দুই অ্যাসপেক্ট হয়। একটা হচ্ছে রেট অফ অ্যাবজর্পশন, একটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। রেট অফ অ্যাবজর্পশন মানে হচ্ছে হাউ ফাস্ট, কত দ্রুত এটা সিস্টেমিক সার্কুলেশন যায় এবং সিস্টেমিক সার্কুলেশনে এটা পিকে যাবে, মানে প্লাজমা কনসেন্ট্রেশনটা পিকে পৌঁছাবে আর কি। তো ইট মিনস হাউ ফাস্ট দ্য ড্রাগ রিচেস দ্য সার্কুলেশন, কত দ্রুত যাচ্ছে বা এবং পিকে পৌঁছাচ্ছে। ইট কুড বি এক্সপ্রেসড বাই পিক প্লাজমা কনসেন্ট্রেশন অ্যান্ড টাইম টু অ্যাটাক পিক প্লাজমা কনসেন্ট্রেশন টিম্যাক্সে পৌঁছাবে আর কি, কত দ্রুত টিম্যাক্সে পৌঁছাবে। আর এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন মানে ড্রাগটার কতটুকু অংশ, সর্বোচ্চ কতটুকু অংশ যাবে আর কি সিস্টেমিক সার্কুলেশন, সেটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। তাহলে রেট অফ অ্যাবজর্পশন মানে কত দ্রুত যাবে সময়টা এখানে, আর এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন মানে মানে সর্বোচ্চ কতটুকু অংশ যাবে সেটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। ইট ইজ দ্য তো এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা কি? ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট আন্ডারগো অ্যাবজর্পশন অ্যান্ড এক্সপ্রেসড by viability, which is calculated by area under plasma concentration versus time curve, AUS আমরা বলি না, আসলে AUC ভুল আছে। আচ্ছা, তাহলে একে আমরা ক্যালকুলেশন করব কিভাবে? ক্যালকুলেশন করব হচ্ছে viability can be calculated at the ratio of AUC মানে area under the curve। ওরালে নিলাম এবং AUC এরিয়া আন্ডার কার্ভ আইভি রুট, ওরাল রুটে নিলাম এবং আইভি রুটে নিলাম। আইভি রুট যেটা সেটা দিয়ে উপরে যেটা থাকবে, উপরে হচ্ছে আইভি রুটকে ওরাল রুট দিয়ে ভাগ করতে হবে এবং এটাকে ১০০ দিয়ে গুণ করতে হবে পার্সেন্টেজ। কেন আমরা আইভি রুটের সাথে আইভি রুট দিয়ে ভাগ করব? আইভি রুট দিয়ে ওরাল রুটকে কেন ভাগ করব? কারণ হচ্ছে আইভি রুটে যেটা দেওয়া হয় সেটা যদি 10 মিলিগ্রাম দিয়ে 10 মিলিগ্রাম পাবো, ১০০ মিলিগ্রাম দিলে ১০০ মিলিগ্রাম পাবো। এখানে আইভি রুটে বায়োঅ্যাভেইলেবিলিটি 100%। এজন্য আইভি রুটটার সাথে আমরা মানে ফ্র্যাকশনটা এভাবে বের করি আর কি। তো বায়োঅ্যাভেইলেবিলিটি এখানে আমরা বের করব হচ্ছে
viability of any administered drug in IV route is 100%. In that case F এর ক্ষেত্রে F তখন হবে 1। আচ্ছা, তো আমরা ধরে নিলাম AUC IV এবং AUC oral of drug used to plot the above curve is 250 মাইক্রোগ্রাম এবং 150 মাইক্রোগ্রাম, মানে IV রুটে আমরা পেলাম 250 মাইক্রোগ্রাম এবং ওরাল রুটে পেলাম 150 মাইক্রোগ্রাম। তাহলে 150 মাইক্রোগ্রামকে আমরা 250 মাইক্রোগ্রাম দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো, তাহলে 60% পেলাম। সেটা হচ্ছে ওরাল বায়োঅ্যাভিলিটি। ওরালে একটা ড্রাগ নেওয়ার পর এটা। এখন যদি ওরালের জায়গায় যদি আমরা রেকটাল রুট হয় বা সাবলিঙ্গুয়াল রুট হয়, তাহলে সাবলিঙ্গুয়াল রুটেরটা দিব উপরে এবং তাকে আমরা ভাগ করব IV রুট দিয়ে তাকে 100 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওরাল ওটার বায়োঅ্যাভিলিটি, সাবলিঙ্গুয়াল বায়োঅ্যাভিলিটি। আচ্ছা, এই তো বায়োঅ্যাভিলিটির বেশ কিছু সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? এটাতে আমরা বুঝতে পারবো যে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, সর্বোচ্চ ড্রাগের কতটুকু অ্যাবজর্ব হবে আর কি। তারপরে ডোজটা আমরা বের করতে পারবো, ক্যালকুলেটেড ডোজ ডিউরিং চেঞ্জ অফ ডোজেস ফর্ম আমরা চেঞ্জ করলে আমরা এর ডোজেস ফর্মটা চেঞ্জ করলে নতুন ডোজটা কতটুকু লাগবে সেটা আমরা বের করতে পারবো, ডোজ বের করতে পারবো আর কি। ডোজেস ফর্ম চেঞ্জ করলে ডোজটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেশন রেটটা বের করতে পারবো। এরপরে হচ্ছে মেনটেন্যান্স ডোজটা আমরা বের করতে পারবো। এরপরে হচ্ছে আমরা বায়ো ইকুইভ্যালেন্স এবং থেরাপিউটিক ইকুইভ্যালেন্স নিয়ে আমরা স্টাডি করতে পারবো এবং তাদের প্রপার্টিজ, তাদের প্রিপারেটরি প্রসেস বা তাদের অ্যাপ্রোপ্রিয়েট যেই প্রিপারেশনগুলো আমরা তৈরি করতে পারবো, স্টাডি করতে পারবো আর কি। তো বায়োঅ্যাভিলিটি কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে ফার্মাসিউটিক্যাল কিছু ফ্যাক্টর আছে, এক কোম্পানির ড্রাগের বায়োঅ্যাভিলিটি এক রকম। তারপর হচ্ছে বায়োলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে, ফার্স্ট পাস ইফেক্ট আছে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, মেকানিজম অফ অ্যাকশন আছে। আচ্ছা, তাহলে ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টরগুলো কী কী? ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টর হচ্ছে যেমন ট্যাবলেট হলে বা ক্যাপসুল হলে এর বায়োঅ্যাভিলিটি সাধারণত কম হয়, সলিউশনের বায়োঅ্যাভিলিটি বেশি হয়, ইনজেকশন হলে বায়োঅ্যাভিলিটি সবচেয়ে বেশি হয়। ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিভিন্ন ধরনের বায়োঅ্যাভিলিটি আছে, এক কোম্পানির এক ধরনের বায়োঅ্যাভিলিটি, যেটা ভালো কোম্পানি তার বায়োঅ্যাভিলিটি বেশি, যেটা অতটা ভালো কোম্পানি না তার বায়োঅ্যাভিলিটি কম। বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে যেমন বেনজাইল পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, এগুলো বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে। কি বায়োলজিক্যাল ফ্যাক্টর? বেনজাইল পেনিসিলিনটা সাধারণত এটা একটা প্রোটিন জাতীয় পদার্থ, যেটা অ্যাসিডের কারণে, হাইড্রোক্লিক অ্যাসিডের কারণে ক্লাম্পিং হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এটা ওরাল রুটে যদি আমরা নিই বেনজাইল পেনিসিলিন, তাহলে এটা আমাদের গ্যাস্ট্রিক যে সেল আছে সেটা ওকে ডিস্ট্রয় করে দেবে, যার ফলে আমরা অ্যাবজর্পশন ড্রাগটা হবে না, এর বায়োঅ্যাভিলিটি আমরা পাবো না। এরপর টেট্রাসাইক্লিন একটা ড্রাগ আছে, যে টেট্রাসাইক্লিন যে ড্রাগটা সেটা যদি এটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে এবং আয়রনের সাথে বাইন্ড করে, তো আমি যদি ইনসলভেবল এবং সেটা একটা ইনসলভেবল কমপ্লেক্স তৈরি করে, যার ফলে অ্যাবজর্পশনটা কমে যায়, বায়োঅ্যাভিলিটি কমে যায়। তাহলে আমি টেট্রাসাইক্লিন ড্রাগটা যদি দিই, তাহলে অবশ্যই এর সাথে আমরা ক্যালসিয়াম দিতে পারবো না বা আয়রন দিতে পারবো না। ক্যালসিয়াম অথবা আয়রন দিলে তার সাথে এই টেট্রাসাইক্লিনটা বাইন্ড করে দিলে সেটা একটা ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যাবে। ইনঅ্যাক্টিভ ফর্মে চলে গেলে এটার অ্যাবজর্পশন হবে না, অ্যাবজর্পশন না হলে এর বায়োঅ্যাভিলিটি আমরা পাবো না, এর অ্যাকশন পাবো না। এরপরে ফার্স্ট পাস ইফেক্ট আছে। ফার্স্ট পাস ইফেক্ট যেমন হচ্ছে সালবিটামল, প্রোপানল, নাইট্রোগ্লিসারিন, এগুলো ড্রাগের বায়োট্রান্সফরমেশন আছে, কিছু বায়োট্রান্সফরমেশন হয় সিস্টেমিক সার্কুলেশন যাওয়ার আগে, যেটা আমরা বলি ফার্স্ট পাস ইফেক্ট। এটা লিভারে যে কিছু ড্রাগের কিছু পার্ট ড্যামেজ হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়, এই জন্য আমরা আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে কম পাই। এই জন্য এসব ড্রাগের ফার্স্ট পাস ইফেক্ট আছে। এই যে লিভারে যে চেঞ্জ হলো এটা হচ্ছে ফার্স্ট পাস ইফেক্ট এবং এদের বায়োঅ্যাভিলিটি কমে যায়, তাহলে এটাকে আমরা ফার্স্ট পাস ইফেক্ট বলি। এই ফার্স্ট পাস ইফেক্টের কারণে আমরা বায়োঅ্যাভিলিটি মানে পরিবর্তন পেয়ে যাচ্ছি বা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে বিভিন্ন রুটে বায়োঅ্যাভিলিটি বিভিন্ন রকম হয়, যেমন যদি আমরা IV রুটে দিই তাহলে এর কোনো সিস্টেমিক সার্কুলেশন ডিরেক্ট দিয়ে দিলাম, তাহলে এর তো কোনো ড্যামেজ বা ডিস্ট্রয় হবে না, এটা 100% বায়োঅ্যাভিলিটি পাবো। ইন্টারমাস্কুলার দিলে সাধারণত 75 থেকে 100% বায়োঅ্যাভিলিটি পাওয়া যায়। সাবলিঙ্গুয়াল রুটে দিলে আমরা পাবো 75 থেকে 100%। ওরাল রুটে দিলে 5 থেকে 100% পাবো। ওরাল রুটে সাধারণত অনেক কম হতে পারে, আবার 100% হতে পারে, তবে ওরাটে কম হয় সাধারণত। রেকটাল রুটে 30 থেকে 100% আমরা পাই বায়োঅ্যাভিলিটি। ইনহেলেশন যদি আমরা নিই 5 থেকে 100% পাবো। এটা ট্রান্সডার্মাল যদি 80 থেকে 100% পাবো। তো বায়োঅ্যাভিলিটির কিছু মেকানিজম আছে, যেমন আমরা ওয়ারফেরিন একটা ড্রাগ, এটা অ্যাক্টিভেশন অফ ভিটামিন K ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর যেমন 2, 7, 9, 10 এদেরকে অ্যাক্টিভেট হতে দেয় না।